হাত পা চোখ বাঁধা বাবুর সামনে মাস্ক পরা ইভা বলল, আমি মরার আগে তোর একটা ইচ্ছা পূরণ করব, এবার বল তো শেষ ইচ্ছা কি? বাবু কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে বলল, কি আপনি আমাকে কেন মারতে চাচ্ছেন? আমি কি আর কেন মারতে চাচ্ছি সেটা জানার আগে বল তোর কোনো শেষ ইচ্ছা আছে কিনা। শুনেছি মানুষ মরে যাওয়ার আগে তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। বাবু বলল, দেখুন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন? ইভা একটা অট্ট হাসি দিয়ে বলল, ওকে, মরার আগে তো সব মনের ইচ্ছা আমি পূরণ করব, শুধু একটা ইচ্ছা আমি তোর পূরণ করব না, সেটা হচ্ছে তোর বেঁচে থাকার ইচ্ছাটা। বলে ইভা বাবুর চোখ খুলে দিল। ইভা বাবুর চোখ খুলে দিতেই বাবু দেখলো সে একটা রুমের মধ্যে রয়েছে। বাবু চারিদিক ভালো করে দেখতে লাগলো। বাবু দেখলো তার সামনে একটা মেয়ে বসে আছে। মেয়েটির মুখে মাস্ক থাকার কারণে বাবু মেয়েটিকে চিনতে পারছে না। বাবু ভয় ভয় চোখে আবারও বলল, আপনি কে? আপনি আমাকে মারতে চাচ্ছেন কেন? ইভা বলল, তোর প্রিয়ার কথা মনে আছে? মেয়েটির মুখে প্রিয়ার কথা শুনে বাবু চমকে উঠল। ইভা বাবুকে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? বল প্রিয়ার কথা মনে আছে কিনা। নববধূর সাজে বাসর ঘরে বসে আছে প্রিয়া। এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো বাবু। বাবু রুমে প্রবেশ করতেই প্রিয়া খাট থেকে নেমে বাবুকে যখন সালাম করতে যাবে, ঠিক তখনই বাবু প্রিয়াকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়। প্রিয়া বাবুর এমন ব্যবহার দেখে অবাক হয়ে বাবুর দিকে চেয়ে থাকে। প্রিয়া বুঝতে পেরেছে বাবু মাতাল হয়ে রুমে প্রবেশ করেছে। প্রিয়া মনে মনে ভাবতে লাগলো, যে ছেলে বিয়ের প্রথম রাতে মাতাল হয়ে বাসায় ফেরে, সেই ছেলের সাথে আর যাই হোক সংসার করা যাবে না নিশ্চিত। তবুও প্রিয়া নিজেকে কোন রকম কন্ট্রোল করে বলল, আপনি ড্রিঙ্কস করেন? কিন্তু ঘটকে যে বলল আপনি সিগারেট পর্যন্ত খান না। বাবু প্রিয়াকে বকা দিয়ে বলল, আমি কি খাই না খাই, কি করি না করি, এসব কি তোকে কৈফিয়ত দিয়ে করতে হবে? এই বাড়িটা আমার, এই বাড়িতে আমার আইনই চূড়ান্ত। আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে, অন্যথায় চুলের মুঠি ধরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়ার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। বাবু আবারও বলল, কি হলো, আমি কি বলছি তুই কি বুঝতে পারিসনি? চল এবার আমার হাত পাগুলো একটু ভালো করে চেপে দে। বলে বাবু ধপাস করে খাটে শুয়ে পড়ল। আর প্রিয়া বসে বসে কান্নায় ভেঙে পড়ল। সাইফুল আর বাবু ড্রয়িং রুমে বসে ড্রিঙ্কস করছে। এমন সময় প্রিয়া ড্রয়িং রুমে প্রবেশ করে চিৎকার দিয়ে বলল, আপনি কি করছেন এসব? নিজের ঘরে বসে এরকম নোংরামি করতে আপনার কি লজ্জা লাগে না? প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু বলল, চুপ কর শালা, তোকে কে বলেছে আমার এইসব বিষয়ে নাক গলাতে? এমন সময় সাইফুল বলল, বন্ধু মালটা কে রে? দেখতে তো হ্যাপি। আরে তোর ভাবি। দেখ বাবু, ভাবি হোক আর যাই হোক, আজ কিন্তু আমার তাকে চাই। সাইফুলের কথা শুনে বাবু হাসতে হাসতে বলল, তোরও না যেখানে সেখানে চোখ চলে যায়, যা রুম ফাঁকা আছে, ইচ্ছামতো এনজয় কর। বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া অবাক হয়ে গেল। প্রিয়া মনে মনে ভাবতে লাগলো, স্বামী মাতাল ছিল, ভেবেছিলাম সময়ের সাথে সাথে স্বামীকে কিছুটা হলেও পরিবর্তন করে নিয়ে আসবো, কিন্তু যে স্বামীর সামনে তারই বন্ধুরা তার স্ত্রীর ইজ্জতের দিকে নজর দেয়, অথচ সে কোনো প্রতিবাদ করে না, সে আবার কেমন স্বামী? প্রথম দিনেই স্বামীর যে রূপ দেখলাম, এই স্বামীর সাথে আর একটা মুহূর্ত থাকা আমার জীবনের জন্য নিরাপদ নয়। প্রিয়াকে এমন চুপ থাকতে দেখে বাবু বলল, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস যে? যা আমার বন্ধুকে নিয়ে যা, আমার বন্ধু যেভাবে বলে ঠিক সেভাবেই সময় দে। বলে হা হা করে হাসতে লাগলো বাবু। সাইফুল নেশাচর অবস্থায় সোফা থেকে উঠে প্রিয়াকে ধরে টানতে টানতে বাবুর বেডরুমের দিকে নিয়ে গেল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম। ইমা বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো প্রিয়া। প্রিয়াকে দেখে হতভম্ব হয়ে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে ইমা বেগম। প্রিয়ার মাথার চুল এলোমেলো, গলায় ক্ষত চিহ্ন, ছেঁড়া ব্লাউজ দেখে ইমা বেগম বলল, প্রিয়া কি হয়েছে তোর? প্রিয়া ইমা বেগমকে জড়িয়ে ধরে বলল, খালা তুমি আমাকে কার সাথে বিয়ে দিলে? ইমা বেগম বলল, কেন কি হয়েছে? তোকে আমি যার সাথে বিয়ে দিয়েছি সে হচ্ছে এই শহরের নামকরা শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই তার। দেখো খালা, তুমি শুধু টাকা টাকা করো, টাকা দিয়ে আমি কি করব? আমি তো আমার জীবনে একটা বিশ্বস্ত মানুষ চেয়েছিলাম। আহা প্রিয়া, তুই বোঝার চেষ্টা কর, আমি তো তোকে যেখানে বিয়ে দিয়েছি তোর ভালোর জন্যই দিয়েছি, এখানে তুই সারা জীবন রানীর হালতে কাটাবি। খালা আমি আর ওই বাড়িতে যাব না, আমি ওই ছেলের সাথে থাকতে পারবো না, তুমি ওনার সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করো। প্রিয়ার মুখে ডিভোর্সের কথা শুনে ইমা বেগমের দু চোখ যেন কপালে উঠল। ইমা বেগম কর্কশ গলায় বলল, কি বলছিস? বিয়ের মাত্র দুদিন হলো আর এখনই ডিভোর্সের কথা বলছিস? ভাগ্যিস খালা এই দুদিনের মাথায় ছেলেটার আসল চরিত্র আমার কাছে প্রকাশ পেয়েছে, অন্যথায় আমার বাকিটা জীবন এই ছেলেটার সাথে কাটাতে হতো। ইমা বেগম প্রিয়ার মুখে এমন কথা শুনে শান্ত গলায় বলল, ঠিক আছে মা, তুই ভেতরে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, 2-3 দিন সময় নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নে। দেখো খালা, আমার ডিসিশন ফাইনাল। বলে প্রিয়া তার রুমের দিকে চলে যায়। আর ইমা বেগম দাঁড়িয়ে ভাবতে লাগলো এরপর কি করা যায়। ড্রয়িং রুমে বসে আছে বাবু। এমন সময় ইমা বেগম চায়ের ট্রে নিয়ে এসে বাবুর সামনে রেখে অন্য সোফায় বসতে বসতে বলল, নাও বাবা চা নাও। বাবু বলল, দেখো খালা, আমার চা খাওয়ার টাইম নেই, তোমার সাথে আমার যা চুক্তি ছিল তুমি কিন্তু সেভাবে কাজ করনি। ইমা বেগম বলল, আহা বাবা, উত্তেজিত হলে চলবে, আমাকে 1-2 দিন সময় দাও, দেখি মেয়েটাকে বুঝিয়ে রাজি করাতে পারি কিনা। খালা তুমি রাজি করাতে পারবে কিনা আমি জানি না, আমি তোমাকে টাকা দিয়েছি, প্রয়োজনে আরো টাকা দিব, তুমি যত চাও আমি তত টাকা তোমাকে দিব, তবে আমি যেন আজ রাতে তাকে আমার বাসায় পাই। কথা এখানেই শেষ। দেখো বাবা, আমি তো মেয়েটাকে বোঝাচ্ছি, দয়া করে আমাকে কয়েকটা দিন সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবু সোফা থেকে দাঁড়িয়ে বলল, ঠিক আছে খালা, আমি তোমাকে আরো 3 দিন সময় দিলাম, 3 দিন পর আমি আসবো, তবে সেদিন আর আমি তোমার কোনো কথা শুনবো না, আমি সোজা প্রিয়া
প্রিয়াকে নিয়ে যেতে আসবো বলেই বাবু রুম থেকে বেরিয়ে গেল। আর ইমা বেগম ঠায় দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো এখন সে কি করবে। যদি প্রিয়া বাবুর বাসায় যেতে রাজি না হয় তাহলে কি হবে ইমা বেগমের। প্রিয়া তার বেডরুমে বসে আছে। এমন সময় ইমা বেগম প্রিয়ার রুমে প্রবেশ করে খাটের এক কোণে বসে বলল, মারে তোকে তো আমি ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি, শেষ বয়সে এসে তুই কি আমার মানিজ্জত সবকিছু ডুবিয়ে দিতে চাস। প্রিয়ার দু চোখে জল গড়িয়ে পড়ছে। আর ইমা বেগম একটার পর একটা কথা বলেই চলেছেন প্রিয়াকে বাবুর বাসায় পাঠানোর ব্যাপারে। এমন সময় প্রিয়া চোখের জল মুছে বালিশের নিচ থেকে একটা ডায়েরি বের করে ইমা বেগমের হাতে দিয়ে বলল, খালা আমি ওই বাড়িতে চলে যাওয়ার পর আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না, আর আমি চাইও না দ্বিতীয়বার তোমার কাছে ফিরে আসি। খালা আমার ছোট বোন ইভা বিদেশ থেকে ফিরলে এই ডায়েরিটা তার হাতে দিও। খালা জানি না ইভার সাথে আমার দেখা হবে কিনা, তবে তোমার সাথে তো দেখা হবেই। প্লিজ খালা, আমার থাকা না থাকাতে তোমার তেমন কিছুই এসে যায় না, কিন্তু খালা এই ডায়েরিটা যদি ইভার হাতে না পৌঁছে তাহলে যে আমি মরে গিয়েও শান্তি পাবো না। প্রিয়ার কথা শুনে ইমা বেগম একটা হাসি দিয়ে বলল, এই তো লক্ষ্মী মা আমার, আমি জানতাম তুই আমার কথা রাখবি। এই ডায়েরিটা তো ইভার কাছে পৌঁছতে হবে, তুই কোনো চিন্তা করিস না। ইভা আসলে আমি ইভাকে ডায়েরিটা দিয়ে দিব। যা মা তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাবু আসার সময় হয়ে গেছে। বলেই ইমা বেগম রুম থেকে বেরিয়ে গেল। বাবু আর ইমা বেগম প্রিয়ার দরজায় বারবার ধাক্কাচ্ছে, কিন্তু ভেতর থেকে প্রিয়া কিছুতেই দরজা খুলছে না। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর ইমা বেগম বলল, বাবু এতক্ষণ তো দরজা না খুলে থাকার কথা না, এক কাজ করো না বাবা, তুমি দরজাটা ভেঙে ফেলো, দরজা ভেঙে ওই হারামজাদির চুল ধরে তোমার সাথে করে নিয়ে যাও। বাবু ইমা বেগমের কথা মতো দরজায় জোরে লাথি দিয়ে দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করে। ইমা বেগম আর বাবু রুমের ভেতরে প্রবেশ করে দেখে প্রিয়া হাত পা ছেড়ে দিয়ে খাটের উপর পড়ে আছে। প্রিয়াকে এভাবে খাটের উপর পড়ে থাকতে দেখে ইমা বেগম আর বাবু চমকে ওঠে। বাবু পরিস্থিতি বুঝতে পেরে আর সেখানে না দাঁড়িয়ে এক দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। আর ইমা বেগম দৌড়ে গিয়ে প্রিয়াকে ধরে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ততক্ষণে প্রিয়া ইহজগৎ ছেড়ে পরপারের বাসিন্দা হয়ে যায়। এবার হয়তো বুঝতে পেরেছিস কেন আমি তোকে হত্যা করতে চাই। সেদিন খালা যখন আমার হাতে আমার বোনটির দেওয়া ডায়েরিটা দিয়েছিল, সেই ডায়েরিতে খালা আর তোর নাম লিখে রেখে গিয়েছিল। আর আমার বোন বলেছিল আজ না হোক কাল যখনই এই ডায়েরিটা তোর হাতে পড়বে সেদিনই যেন আমার হত্যাকারীরা এই দুনিয়াতে তাদের কৃতকর্মের ফল পায়। খালাকে কয়েকদিন আগেই শেষ করে দিয়েছি, তোকে ধরতে আমার বেশ কিছুটা সময় লেগে গেছে, অবশেষে তুই ধরা পড়লি। তোর কোনো শেষ ইচ্ছা আছে কিনা। ইভার মুখে এমন কথা শুনে বাবু হাউমাউ করে কান্না করতে লাগলো। ইভার কাছে তার জীবন ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু ইভা বাবুর কোনো কথা শুনলো না। তার হাতে থাকা ভারী লাঠি দ্বারা আঘাত করতে করতে বাবুকে সেখানেই মেরে ফেলে। সম্মানিত ভিউয়ার্স, কারোর সাথে অন্যায় করার আগে একবার ভেবে নিবেন সেই অন্যায়টা যদি আপনার সাথে হয় তাহলে কেমন লাগবে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় এইচ এম কানন, চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন এবং প্রযোজনায় বরুণাচার্য। ধন্যবাদ।